এসআইআর এটা শুধু ভোটার তালিকা সংশোধনের নাম নয়, এর পিছনে লুকিয়ে আছে অনেক রাজনৈতিক কৌশল, নির্বাচন কমিশনের প্রশাসনিক প্রভাব এবং সাধারণ নাগরিকের ভোটাধিকারের প্রশ্ন। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ বিভিন্ন ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কেন কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়? নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে, কিন্তু এই কেচে গন্ডুস করার দরকার কি ছিল? কি দরকার ছিল এখানে নিশ্চিত করা হবে এই দুটি বিষয়। এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান। দুই, একজন অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকা শেষ করে আমূল বিশেষ সংশোধন করা হয়েছিল লাস্ট বার। সেখানে 28 লক্ষ নাম বাদ গিয়েছিল। তখন লোক সংখ্যা এত ছিল না, আর এইরকম বলে রাজনৈতিক সমর্থন দিয়ে বাংলাদেশি মুসলমানদের ঢোকানো হতো না, আর তখন এই এজেন্ডাও ছিল না। তাহলে 12 কোটি বাংলার মানুষের মধ্যে কতজন বাদ দিতে পারে না? কমেন্ট করে জানান। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। একসাথে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে। কোনো রাজ্যে কোনো সমস্যা নেই, কোনো রাজ্য কোনো সমস্যার শুরুও করেনি। যত সমস্যা শুধু এখানে, মানে পশ্চিমবঙ্গ। 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে 8 বার। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর এ বিজেপির ভাবনা কাজ করছে। বিজেপি ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় 1 কোটি এবং তার থেকে বেশি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছেন। আমরা দালালের মাধ্যমে। দালাল কিভাবে যোগাযোগ করো দালালের সাথে? দালাল আমাদের ওপর থেকে পার করে ভোট দেবে বলে আমাদের কাছে টাকা নিচ্ছে। কত টাকা করে নিচ্ছে আপনাদের? প্রায় 20,000 টাকা করে নিচ্ছে। প্রত্যেকের কাছে? আপনারা কি সবাই একসাথে এসছে? সবাই একসাথে বলছে, আমরা মানে কিছু দূরে এসে সবাই একসাথে বিভিন্ন দালালের মাধ্যমে আসছি। তো এরপরে একজনের না, আমরা 3 জন আছে, একজনাতে আর 5 জন একজন হচ্ছে। এভাবে কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে আপনার? বাড়ির সামনে। আচ্ছা, কি করতে এসছেন এদেশে? কি করবো, একটু কাজ বাজ করতে আসছিলাম। কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি, তাই এত বছর পরে এসআইআর হচ্ছে। শুধু তাই নয়, একটা কথা ছড়িয়ে দিচ্ছে, তোমার 2002 ভোটার লিস্টে নাম নেই, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝুন, এর আগেও অনেকগুলো এসআইআর হয়েছে। সম্প্রতি বিহারেও এসআইআর হয়েছে, সেখান থেকে কিন্তু কোথাও কাউকে পাঠানো হয়নি। বুথ লেভেল অফিসার বা বিএলও স্থানীয়ভাবে প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে যাচাই করেন। কি যাচাই করেন? তারা ওই এলাকায় থাকেন কি, তার নাম কি, বয়স কি, সঠিকভাবে তিনি আদৌ বেঁচে আছেন কিনা, এবং তার কোনো ডুপ্লিকেট অন্য কোনো জায়গায় নেম রেজিস্ট্রেশন করানো আছে কিনা। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও এই ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং পুরো ভোটার লিস্ট খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ 1200 ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত করা হবে এই পারে। এসআইআর নেট অ্যাপ থেকে তথ্য আপলোড করা যাবে। 2 জায়গায় কারো নাম থাকলে 2টো ফর্মে আবেদন করা হলে একটি নাম গ্রহণ করা হবে এবং সেন্ট্রাল ভাবে বিএলও পোর্টালেও তথ্য উঠলে একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ চলে যাবে। এরপর সংশোধিত ভোটার তালিকা খসড়া প্রকাশ করা হয়। মানুষ তখন দেখে নিতে পারবে তাদের নাম আছে কিনা। যদি কেউ দেখেন তার নাম নেই বা ভুল আছে, সেই সময় তারা দাবি বা আপত্তি জানাতে পারেন।
বিহারে এরকম প্রচুর লোক আপত্তি জানিয়েছে, তাদের নাম ভোটার লিস্টে উঠে গেছে পরবর্তীকালে। কখনো কখনো বিএলওদের উপর রাজনৈতিক চাপ একটা ভীষণ পরিমাণে থাকে, কে নাম রাখবে কে বাদ দেবে সেটাও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়। এটা আমরা বিভিন্ন জায়গাতে এখনো বিভিন্ন বিএলওরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, সেটা কিন্তু তারা পরবর্তীকালে সেই রাজনৈতিক দলের হয়েও কাজ করতে পারে। তবে এখানে একটা সমস্যা দেখা দিয়েছে বিএলওদের নিয়ে। বুথ লেভেল অফিসার হিসেবে রাজ্যে নিযুক্ত হয়েছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। গোটা দেশে ভোটার তালিকা বিশেষ পরিমার্জন বা এসআইআর এ সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই শিক্ষক শিক্ষিকাদের। এই প্রক্রিয়ার ফলে বড় বিপাকে পড়েছে বহু স্কুল। শিক্ষকগুলি প্রধান শিক্ষকেরা জানাচ্ছে যে সামনেই যেরকম মাধ্যমিক টেস্ট, চূড়ান্ত পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক রয়েছে, সারা রাজ্যে বুথও কিন্তু সাইমালটেনিয়াসলি বেড়ে গেছে। শেষ পাওয়া হিসেব অবধি ৮০,০০০ আগে পর্যন্ত ছিল, আরো বুথ সংখ্যা বেড়ে প্রায় ৯৪ থেকে ৯৫,০০০-এর ওপর বুথ সংখ্যা হচ্ছে। আর এই সমসংখ্যক অফিসারও নিযুক্ত করছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে সমস্ত স্কুলগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুলের কিন্তু একটা বড় সমস্যা দেখা দেবে পড়াশোনার ক্ষেত্রে। স্থায়ী পদে কর্মরত কর্মী আধিকারিকদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে সিংহভাগ রয়েছেন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্থায়ী শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যে বিএলওর কাজে এত শিক্ষক নেওয়ার প্রতিবাদে ভীষণভাবে বিক্ষোভে সামিল হয়েছেন বা প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠন ও মঞ্চগুলি। তারা জানান রাজ্যের বুথ সংখ্যা প্রায় ৯৪,০০০ থেকে ৯৫,০০০। এর মধ্যে শিক্ষকরা ৯০%-এর বেশি বুথে বিএলও। এসআইআর এর কাজ শুরু হলে বিএলওরা কোনোভাবেই বিদ্যালয় পাঠদানের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে পারবেন না। শিক্ষার অধিকার দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে না করে উপায় কি? নির্বাচন কমিশনও এই শিক্ষক শিক্ষিকাদের না নিয়ে তাদের ভোট কার্য সমাধান করতে পারবে না, কারণ সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এই শিক্ষক শিক্ষিকা। এবার আমরা দেখি এই এসআইআর কি না করলেই হতো না? কতটা প্রয়োজন ছিল এসআইআর, তার কিছু ছোট ছোট উদাহরণ দেব। পাসপোর্ট জালিয়াতিতে মামলায় সদ্য গ্রেপ্তার হওয়া ইন্দুভূষণ হালদারের থেকে আরো 7 জন পাসপোর্ট বানিয়েছিল আজাদ। আজাদ হচ্ছে একজন পাকিস্তানি নাগরিক। নিজের ভারতীয় পাসপোর্ট তৈরির পরেই এই 7 জনের পাসপোর্ট বানিয়েছিল আজাদ মল্লিক, এবং এখনো পর্যন্ত এই মামলায় 2 কোটি টাকার উপর লেনদেনের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সাইবার ক্যাফে ও এক মিডলম্যানের বাড়ির ডেস্কটপ ছাড়া জাল নথি দিয়ে প্রায় ৩০০-র বেশি পাসপোর্ট তৈরি করেছে ইন্দুভূষণ। আবার বলছি, আজাদ নিজে কিন্তু একজন পাকিস্তানি এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ভারতের সমস্ত ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল। একই কায়দায় বাকি 7 জনের ক্ষেত্রেও অবলম্বন করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে 400 জনের পাসপোর্টের তথ্য সংগ্রহ করেছে। বুঝতেই পারছেন তথ্যগুলো কত মারাত্মক। আজাদ মল্লিক যুগে কি আরো পাকিস্তানি ভারতীয় পাসপোর্ট বানিয়েছে? ঠিক একই কায়দায়, ঠিক যে কায়দায় পাকিস্তানি আজাদ বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে এদেশের পাসপোর্ট বানায়, সেই একই কায়দায় আরো কতজনের পাসপোর্ট বানানো হয়ে থাকতে পারে। এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু, বিশেষ করে বাংলাদেশি একটা বড় অংশ, যারা বাংলাদেশ থেকে ভারতে এসে নাম ভারিয়ে আইদার কিছু খুব অল্প সংখ্যক হিন্দু হয়ে নাম লিখিয়েছে এবং বেশিরভাগই মুসলিম হয়ে বাংলাদেশি ভারতে হয়ে বাস করছে। ভাবুন সিচুয়েশনটা কত মারাত্মক হতে যাচ্ছে। দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা করে ইআরওকে পাঠানো হবে। সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে। ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে। দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা করে ইআরওদের পাঠানো হবে। সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে। ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে। সব শেষে বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করবেন বিএলওরা। রাজ্যে এখন প্রায় 7.65 crore ভোটার রয়েছে।
যার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র। একটি থাকবে ভোটারের কাছে, অন্যটি বিএলওরা নিয়ে আসবে। তবে এখানে একটা প্রশ্ন বিরোধীরা ভীষণভাবে তুলেছে, সেটা কি, পশ্চিমবঙ্গের সঙ্গেই তো আগামী বছর অসমেও বিধানসভা নির্বাচন হবে, তাহলে সেখানে কেন এসআইআর লাগু হচ্ছে না? সেখানে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে যুক্তি দিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যের জন্য জাতীয় নাগরিকত্ব আইনের একটি আলাদা ধারা 6A রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমের নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে, আর গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু 24শে জুন প্রকাশ করা হয়েছে, সেই কারণে অসমে তা প্রযোজ্য নয়। জ্ঞানেশ কুমার জানান, অসমের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। বন্ধুরা, এসআইআর এই 3টি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে ভারতের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা একদিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক দায়িত্ব, অন্যদিকে রাজনৈতিক প্রভাবের সম্ভাব্য হাতিয়ার। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে যাতে এসআইআর প্রকৃত অর্থে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, এমন না হয় যে সিলেক্টিভ ইনক্লুশন অ্যান্ড রিমুভাল হয়ে দাঁড়ায়। মানে সিলেকশন করো, বেছে বেছে তাদেরকে বাদ দাও। আমাদের দায়িত্ব নিজেদের ভোট নিজেদের নিশ্চিত করা, কারণ ভোট শুধুমাত্র অধিকার নয়, এটা গণতন্ত্রেরও অস্তিত্বের প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।